বিসমিল্লাহির রহমানির রহিম। এটাকে বলা হয় মক্কার প্রবেশপথ। অথচ অনেক পথ দিয়ে প্রবেশ করা যায়। তারপরেও এটা জেদ্দা এয়ারপোর্ট থেকে প্রবেশ করার সময় এই জায়গাটা আমরা দেখি। সে কারণে এটাকে সাধারণত বলা হয়ে থাকে মক্কায় প্রবেশপথ। বিমানে জেদ্দায় নামার পর মক্কায় প্রবেশ করতে হলে এই পথ দিয়েই এগিয়ে যেতে হয়। কবুতর চত্বর অনেকের কাছেই খুব প্রিয় একটা জায়গা। যারা আসলে পশু পাখিকে কিছু খাওয়াতে পছন্দ করেন, তারা এখানে এসে যেই কবুতরগুলো থাকে ওদেরকে খাবার দিয়ে থাকেন। এটা হলো একেবারে মেসফালার পরেই পড়েছে। আমরা দেখতে পাচ্ছি মাঠের বাম পাশের যে সড়ক সেটাকে বলা হয় শারে ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিম সড়ক। ৫ রিয়ালের বিনিময়ে এখানে কবুতরের খাবারগুলো কিনতে পাওয়া যায়। অনেক সময় ১ প্যাকেট ৫ টাকা, কখনো ৫ রিয়াল, কখনো ৩ প্যাকেট ৫ রিয়ালে পাওয়া যায়। সেটা আসলে দামের পার্থক্য হতে পারে। এটাকে বলা হয় ক্লক টাওয়ার। ক্লক টাওয়ার এখানে খুব পরিচিত। ক্লক টাওয়ারটা দেখেই অনেকে তার কোন হোটেলে থাকে সেখানে আসা যাওয়া করে, যাতে ভুল না হয়। আমরা এখন দেখতে পাচ্ছি মসজিদে হারামের বাহিরের অংশ। এই জায়গাটা আসলে খুব ভালো লাগার একটা জায়গা। নামাজের সময় এখানে মুসল্লিরা নামাজ পড়ে থাকেন। বেশিরভাগ সময় দেখা যাচ্ছে আসরের পর এখানে সবাই বসে তাসবিহ তাহলিল করেন, নফল ইবাদত করেন। অনেকে আছে যে বাচ্চাদেরকে নিয়ে আসেন বা পরিবারের সদস্যদেরকে নিয়ে আসেন, তারা বসে কথাবার্তা বলেন। এখানকার সবচাইতে বা ভালো লাগার যে একটা জায়গা সেটা হলো জমজম ওয়াটার, জমজমের পানি। এখানে আসলে আপনি জমজমের পানি খাবেন না এমনটা হতে পারে না। সবাই একটু দরদের সাথেই জমজমের পানি খেয়ে থাকেন, পান করে থাকেন এবং পানি সংগ্রহ করে থাকেন। এই জায়গাটায় আসলেও খুব ভালো লাগে, কারণ রাসূলের বাড়ির সামনের যে অংশটুকু সেখানে বসে থাকতে খুব ভালো লাগে। ওই যে আমরা দেখতে পাচ্ছি হলুদ বাড়িটি, এটাই রাসূলের জন্মের যে ঘর, সেই ঘরের স্থান। অনেকে এখানে গিয়ে একটু কাছাকাছি যান ঘরটা দেখার জন্য। তবে এখানে গিয়ে নামাজ পড়া বা বাড়িতে চুমু দেয়া, সেজদা করা এগুলো পুরোপুরিভাবেই নিষিদ্ধ। এখানে সবসময় আইনশৃঙ্খলা বাহিনী থাকেন, তারা বিষয়টা নজরদারি করেন যাতে কেউ সেরকম কিছু না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনের অংশটুকু খুব ভালো লাগে। একেবারে একটা প্রশান্তির জায়গা। আর পেছনে একেবারে বিশাল পাহাড়ি এলাকা। এই পাহাড় দিয়ে অনেক দূরে হয়তোবা যাওয়া যায়। কখনো আমরা সেখানে যাওয়ার সুযোগ হয়নি আসলে। তবে অনেকেই উপরে গিয়ে থাকেন অন্য পথ ধরে। যাদের ব্যক্তিগত গাড়ি রয়েছে তারা চাইলে মেসফালা হয়ে হিজরা মসজিদ দিয়ে যেই সড়কটা বের হয়েছে ওই দিক থেকে পেছন দিক থেকে ঘুরে
এই রাসূলের বাড়ির পেছনের পাহাড়ে উঠতে পারেন। কাবার সামনের অংশ অর্থাৎ মসজিদে হারামের সামনের অংশ, এখান দিয়ে কয়েকটা গেট আছে। ওই গেটগুলো দিয়ে কাবা শরীফে, একেবারে কাবা শরীফের সামনে যাওয়া যায় উমরা করার জন্য, এবং এই পথগুলো দিয়েই কাবা শরীফে প্রবেশ করা যায়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله কাবা ঘরের চারপাশে তাওয়াফ করার পরে বা অনেক সময় তাওয়াফের মাঝামাঝি, যেমন 3টা-4টা তাওয়াফ করার পরে সার্কেল দেওয়ার পরে দেখা যায় নামাজের সময় হয়, তখন আজানের জন্য তাওয়াফ করা অনেকেই বন্ধ রেখে দেন বা নামাজের বিরতি হয়। এটা খুব একটা ভালো লাগার মতো অবস্থা যে আমি একেবারে কাবার সামনে সালাত আদায় করছি। তো তাওয়াফ শেষ হলে বা সেভাবে সময় নিয়ে গেলে একেবারে যে তাওয়াফ করা শেষ, এর পরবর্তীতে যে সাফা মারওয়া পর্বতে যাব তার আগে এখানে কিছুক্ষণ বসে থেকে সালাত আদায় করা যায়। এটা করতে হলে সেভাবে হাতে সময় নিয়ে ও একটু পরিকল্পনা নিয়ে যেতে হবে যে আমার আজকে আসরের সালাত বা মাগরিবের সালাত আমি কাবা ঘর সামনে রেখে আদায় করব, একেবারে কাবা ঘরের কাছাকাছি আদায় করব, সেটা করা সম্ভব হয়। তবে এর জন্যে সময়টাও পরিকল্পনা নিয়ে ওইভাবে গুছিয়ে যেতে হবে, তাহলে সেটা সম্ভব হয়। আরেকটা বিষয় আপনাদের সম্মানে বলতে চাই, যেটা আসলে সচরাচর আমরা দেখি আর এটা চোখে পড়ে বাংলাদেশি হাজিদের মধ্যে বেশি, সেটা হচ্ছে গ্রুপ থেকে মিসিং হওয়া, হারিয়ে যাওয়া। বিশেষ করে বাংলাদেশে যারা বয়স্ক হাজি তারা হারিয়ে যান। এটা বাংলাদেশের তুলনায় অন্যান্য দেশের খুবই কম। তারা খুব গুছিয়ে থাকেন এবং সুশৃঙ্খলভাবেই থাকেন এবং মুআল্লিমের সাথে একসাথে থাকেন। আর আমাদের
বাংলাদেশের মুয়াল্লিমরা একটু দ্রুত করে থাকেন, অনেক সময় হাজিদেরকে খুব তুচ্ছ তাচ্ছিল্যের সাথে কথা বলে থাকেন এবং তারা খুব অর্গানাইজ করার চেষ্টা করেন না। সে কারণে আমাদের হাজিরা, বয়স্ক হাজিরা মাঝে মাঝেই হারিয়ে যান। এ কারণে চেষ্টা করতে হবে গ্রুপের সাথে যথাসম্ভব একসাথে থাকার। আরেকটা বিষয় করতে হবে, মসজিদে হারামের ভেতরে ঢোকার সময় একেবারে যার যার হোটেলের পাশে অথবা ক্লক টাওয়ারের আশেপাশে নির্দিষ্ট কোনো জায়গা খুব পয়েন্ট আপ করে দেওয়া যে আমরা ওমরা শেষে যে যেখানে থাকি না কেন কোনোভাবে যদি মিসিং হই, হারিয়ে যাই, এই জায়গাটায় চলে আসব। কারণ সাধারণ যে সাহায্য, যে হেল্প দরকার, সেটা চাইতে গেলে সবাই কিন্তু করতে পারে না, কারণ এখানে ভাষা বোঝার একটা ব্যাপার আছে। তাছাড়া এখানকার সব হোটেল কিন্তু সবাই চিনে না। সে কারণে এটা নিজেদেরকেই খুব সচেতন থাকতে হয়, সাবধানে থাকতে হয়। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হলো আইডিবি ভবন, অর্থাৎ ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। এই ব্যাংকের যে সদর দপ্তর আমরা আগে শুনেছি জেদ্দায়, এটাই সেই জেদ্দার অংশ। এটা হলো এই কিলো ওয়াহেদ বলা হয় সেই এলাকা, অর্থাৎ এর পাশেই রয়েছে ইফাত ইউনিভার্সিটি। ইফাত ইউনিভার্সিটির পাশেই আইডিবির হেডকোয়ার্টার। আইডিবি ভবন এবং এর পাশেই রয়েছে ইফাত ইউনিভার্সিটি। এই দুটো জায়গার পরিবেশ খুবই সুন্দর এবং একেবারে সবুজে ঘেরা বলা যায়। মানে এই এলাকার আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে প্রচুর গাছ লাগানো আছে। আশপাশের এলাকার যারা বাসিন্দা আছে, ইউনিভার্সিটির কোয়ার্টারে যারা থাকেন, তারা বিকেলবেলা এই এলাকাগুলোতে হাঁটতে আসেন। এছাড়া আমাদের মতো যারা আছেন চাকরিজীবী, যাদের সুযোগ রয়েছে, তারা কিন্তু এই এলাকাগুলোতে বিকেলবেলা চেষ্টা করেন একটু বের হওয়ার জন্য, মুক্ত বাতাস গ্রহণ করার জন্য, পরিচ্ছন্ন সবুজ দেখার জন্য। এটা হলো ইফাত ইউনিভার্সিটির ক্যাম্পাস এলাকা। আসলে আমাদের দেশের মতো নয় যে ক্যাম্পাস এলাকা অনেক গ্যাদারিং থাকবে, টি স্টল থাকবে বা ছাত্রছাত্রীদের অনেক গ্যাদারিং থাকবে। এখানে ছাত্রছাত্রীদের আড্ডা দেওয়ার কোনো সুযোগ নেই। ক্যাম্পাসে ঢুকবে, ক্লাস করবে, চলে যাবে। আমরা যখনই এখানে গিয়েছি ছাত্রছাত্রীদের আড্ডার অথবা জমাট বাঁধার কোনো সুযোগ নেই, এরকম কোনো কিছু আমাদের চোখে পড়েনি। সবসময় ছিল এলাকাটা নীরব। আর ইফাত ইউনিভার্সিটি আর আইডিবি একই এলাকায় পড়েছে, খুবই কাছাকাছি, এই জন্য এক জায়গা থেকে আরেকটা জায়গা দেখা যায়। আর এই ইফাত ইউনিভার্সিটির পাশেই রয়েছে এখানকার স্টাফ, শিক্ষক, তাদের থাকার জায়গা। এর পেছনেই সেটা। ইফাত ইউনিভার্সিটিতে সৌদি আরবের এবং বিভিন্ন বহির্বিশ্বের শিক্ষার্থীরাও পড়ালেখা করার সুযোগ রয়েছে। এই ইউনিভার্সিটি ক্যাম্পাসের আশেপাশে যারা থাকেন, মোটামুটি কাছাকাছি দূরত্বে যারা থাকেন, তারা বিকেলবেলা এই ক্যাম্পাস এলাকায় আসেন একটু হাঁটাচলা করার জন্য। আমরা যেটাকে বলি মর্নিং ওয়াক, অথবা বিকেলবেলা যারা আসেন হাঁটার জন্য, জগিং করার জন্য। সেই দিক থেকে এলাকাটা খুব পরিচ্ছন্ন, সুন্দর এবং পরিবেশ খুব ভালো। কারণ অবশ্য এলাকার চারদিকেই রয়েছে একেবারে গাছগাছালি। বিশেষ করে বাংলাদেশ এম্বাসি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত একটা পায়ে হেঁটে 15 মিনিটের দূরত্ব, বা আরও যদি একটু দ্রুত হাঁটা যায়, যেটা আমরা শরীরচর্চার জন্য করে থাকি, তাহলে 10 মিনিট বা 7-8 মিনিটের মধ্যে এখান থেকে আসা যায়। তো বাংলাদেশ এম্বাসিটা হলো, জায়গার নাম বলা হয় কিলো তালাসা বা কিলো তালা থেকেও বলে থাকে। ওখান থেকে এই এলাকায় খুব স্বল্প সময়ে আসা যায়। তো দেখা যাচ্ছে আমাদের অনেকেই এখানে বাংলাদেশ এম্বাসির পাশে যারা থাকে নিয়মিত একটু হাঁটার জন্য আসেন বা ক্যাম্পাসটা দেখেন, কারণ এটা একেবারেই সবুজ ঘেরা
এই ক্যাম্পাসের যে পাশের সড়কগুলো সেগুলো খুব সুন্দর করে সাজানো। আর এখানকার রাস্তায় আসলে প্রচুর নিম গাছ দেখা যায়। তাতে দেখা যায় আপনি যখন হাঁটবেন তখন খুবই ভালো লাগবে, ঠান্ডা লাগবে। সে কারণেই অনেকে মোটামুটি দূর থেকে এসে এখানে হাঁটাচলা করে থাকেন। একটু ভিন্নভাবে যদি বলি, বিষয়টা শুনতে ভালো লাগবে না। নিম গাছ আমরা যতটুকু শুনেছি যে সৌদি আরবের সরকার আমাদের কাছ থেকেই নিয়েছেন, বাংলাদেশ থেকেই নিয়েছেন। কিন্তু আমাদের বাংলাদেশে ঢাকা শহরে নিম গাছ দেখা যায় না। ঢাকা শহরের তপ্ত আবহাওয়া, কিন্তু এই জেদ্দা এলাকায়, মক্কার বিভিন্ন এলাকায় আপনি নিম গাছ দেখলে মন ভরে যাবে। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হলো আবহা ডিস্ট্রিক্টের চক বলদিয়া এলাকা। এটা আসলে একটা মার্কেট। একেবারে বেশিরভাগ বাঙালি ভাইদের এখানে দোকান রয়েছে। বাঙালিরা এখানে বিকেলবেলা গিয়ে প্রচুর আড্ডা দেয়। আমরা মার্কেটের পেছনের অংশটুকু দেখতে পাচ্ছি। বিকেলবেলা গেলে আপনার খুবই ভালো লাগবে যে বাঙালিরা এখানে আড্ডা দিচ্ছে, বসছে, চা খাচ্ছে, বিভিন্ন সমস্যার কথা একে অপরের সাথে শেয়ার করছে। দেশে টাকা পাঠানোর জন্য এখানেই একে অপরকে হেল্প করে থাকেন। এই আবহা শহরে মূলত কৃষিকাজ বেশি হয়ে থাকে। বাংলাদেশিরা যদি কোনোভাবে ভালো কৃষিকাজ জানেন অথবা ভালো দালালের মাধ্যমে যদি কৃষি ভিসা নিয়ে এই আবহা এলাকায় আসতে পারেন, তাহলে ভালো কাজ করা যাবে, ভালোভাবে থাকা যাবে। কারণ এখানকার থাকার পরিবেশ ভালো। আর কৃষি ভিসায় সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে খরচ খুবই কম। যেখানে সৌদি আরবের মূল জায়গায় থাকতে হলে বছরে খরচ হতে পারে আপনার ৩-৪ হাজার রিয়াল, ৫,০০০ রিয়াল, সেখানে আবহায় যাবে ২ থেকে মাত্র ৩০০ রিয়াল। মানে অল্প খরচে কৃষি ভিসায় আবহা এলাকাতে থাকা যায়। আপনি যদি জেদ্দা থেকে আবহা এলাকায় যেতে চান, বাসে অথবা প্লেনে করে যেতে পারবেন। প্লেনে ১ ঘন্টা ১০ মিনিটের মতো সময় লাগবে। কখনো ৩০০ রিয়াল, ৩৫০ রিয়াল ভাড়া আসতে পারে। আর বাসে গেলে এটা ১৪ ঘন্টা, ১৬ ঘন্টা এরকম সময় লাগতে পারে। ব্যক্তিগত গাড়ি হলে হয়তোবা কিছুটা সময় কম লাগে। তবে ব্যক্তিগত ছোট গাড়িতে এখানে সবাই যাতায়াত করতে চায় না, কারণ পাহাড়ি সড়ক, এখানকার সড়কগুলো অতটা মসৃণ বা নিরাপদ নয়। আবহা ডিস্ট্রিক্টের সবচাইতে ভালো লাগার যে বিষয় সেটা হলো এখানকার পরিবেশ। খুবই শান্ত পরিবেশ, একেবারে নাতিশীতোষ্ণ। আমরা যেটা চট্টগ্রামের বা আমাদের পার্বত্য জেলায় গিয়ে যেই পরিবেশটা পাই, খুব শান্ত একটা পরিবেশ, সেটা এখানে পাওয়া যায়। প্রচণ্ড গরমের দিনেও এখানে আপনার ভালো লাগবে। বাংলাদেশ অথবা এশিয়ার যারা সৌদি আরবে যে যেতে চান অথবা কেউ গিয়ে থাকেন, তারা যদি কৃষি ভিসায় এই আবহা এলাকায় যেতে পারেন তাহলে আমি মনে করি খুবই ভালো। কারণ এখানে কৃষিকাজের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে। আর কৃষিকাজে গেলে কিন্তু ভিসা খরচ, একামা খরচ খুবই কম লাগে। সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, তখন সৌদির অনেক পরিবার তাদের বাচ্চাদেরকে নিয়ে, শিশুদেরকে নিয়ে, শিক্ষার্থীদেরকে নিয়ে এখানে চলে আসেন ঘোরাফেরা করার জন্য। কারণ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে বাচ্চাদেরকে এই এলাকায় এনে ঘুরিয়ে নেওয়াটা অনেকের কাছে ভালো লাগার একটা বিষয়। আমরা এখন দেখতে পাচ্ছি জেদ্দার একটি এলাকা, এর নাম হলো শরাফিয়া। এটা হলো শরাফিয়ার পাশের একটি পার্ক। এই শরাফিয়া বাজারে বাঙালিরা গিয়ে থাকে, আড্ডা দিয়ে থাকে, যতটুকু পারে সময় ব্যয় করে। এই বাজারে সাধারণত বাঙালি, ইন্ডিয়ান এবং ইন্ডিয়ার কেরালা ব্যবসায়ী বেশি। বাঙালিদেরও রয়েছে, যেমন কেরালার একটা চায়ের দোকান রয়েছে, ওখানে কম টাকায় মানে ১ রিয়ালের বিনিময়ে চা পাওয়া যায়। যারা চা ভালোবাসে এখানে যায়।
এছাড়া অন্যান্য বাংলাদেশি ফুড সিঙ্গারা, পুরি এগুলো এখানে পাওয়া যায়, এই এলাকায় পাওয়া যায়। বাজারটা একটু পেছনে আমরা দেখতে পাচ্ছি। এখানে বাজারের ফুটেজ আনা হয়নি। আসলে চাইলেই সৌদি আরবের সব জায়গায় ভিডিও করা যায় না। সেই ক্ষেত্রে কিছুটা বাধ্যবাধকতা আমাদেরকে মানতে হয়েছে। বাজারে গেলে একটা বাংলাদেশি আবহ পাওয়া যায়, পরিবেশ পাওয়া যায়। কারণ প্রায় দোকানগুলোতে গেলে আপনি বাংলা কথা শুনতে পাবেন। বাঙালিদের সাথে দেখা হবে এবং এখানে এই সবজি বিক্রি করা হয় মসজিদের পাশে সন্ধ্যার সময়, একেবারে বাঙালি ফুটপাতের মতো। আপনি যাচাই বাছাই করে কিনতে পারবেন। এই সবজিগুলো আসলে সৌদির কিছু বাসিন্দা, ইয়েমেনি বাসিন্দা, মিশরি বাসিন্দা, বাঙালি রোহিঙ্গা এরাই বিক্রি করে থাকে। বাঙালিদেরও টুকটাক কিছু দোকান মাঝে মাঝে চোখে পড়বে আপনার। আমরা যারা বাংলাদেশি তারা চেষ্টা করি বাঙালিদের কাছ থেকেই সবজি বা প্রয়োজনীয় জিনিস নেয়ার। অনেক সময় বাঙালি দোকানদারদের পাশাপাশি পাকিস্তানি যারা আছে তাদের কাছ থেকেও অনেকে কেনাকাটা করে থাকেন এবং তাদের কাছ থেকে কেনাকাটা করতেও অনেকের ভালো লাগে। এটা সেই ঐতিহাসিক উহুদ পাহাড়, যেটা আমরা শুনতে পেয়েছি ইতিহাস থেকে মদিনায় অবস্থিত। এখানে পর্যটকরা আসেন, ঘোরাফেরা করেন। সবাই আসলে সৌদি আরবে বেড়াতে গেলে অথবা থাকার সুযোগ হলে চেষ্টা করেন যে ঐতিহাসিক জায়গাগুলো একটু দেখে নেয়ার বা ঘুরে আসার। তবে সময়, বাজেট সব কিছু সবসময় সবার অনুকূলে থাকে না। যদি থাকে তাহলে ঘুরে আসা যায় আর সেটাও ভালো লাগে। পাশাপাশি সৌদি সরকার আসলে হাজিদের জন্য বা উমরা প্রার্থীদের জন্য যদি একটা ভালো মাস্টার প্ল্যান করে প্যাকেজের মতো, তাহলে পর্যটকরা আরও ভালোভাবে সৌদি আরব দেখার সুযোগ পেতে পারে। আসলে কোনো দেশের ঐতিহাসিক স্থান বা যা কিছু আমরা দেখতে চাই না কেন, যদি সেখানকার ভালো গাইডলাইন না থাকে তাহলে সেগুলো ভালোভাবে দেখা যায় না। সৌদি আরবের এই জিনিসটা আসলে খুবই কম। এর আরও কিছু কারণ রয়েছে, কারণ আমরা এশিয়ার মানুষগুলো আসলে যেখানেই যায় সেখানেই তারা সেজদা করতে চায়, সেখানেই তারা সেজদা করা আরম্ভ করে। হয়তোবা এসব কারণেই সৌদি সরকার এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন না। আরেকটা বিষয় যেটা, ঘোরাফেরা করতে চাইলেই তো সুযোগ, সময়, বাজেটের একটা ব্যাপার থাকে। আসলে আরেকটা হলো যে সৌদি আরবের বাসিন্দা তারা কিন্তু এইসব জায়গায় ঘোরাফেরার ক্ষেত্রে কোনো আগ্রহী নাই, কোনো তাদের ইন্টারেস্ট নেই। আমরা এশিয়ার মানুষ যারা, তারা তুলনামূলক বেশি বা অন্যান্য দেশের মানুষ যারা পর্যটক তারাই একটু ঘোরাফেরা করার জন্য এইসব জায়গায় গিয়ে থাকেন। আর বাজেটের বিষয়টা হলো সৌদি আরবে এক জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হলে অনেক টাকা খরচ হয়। দেখা যাচ্ছে আপনি মদিনায় গেলেন, মদিনা থেকে আবার ঐতিহাসিক যে স্থানগুলো ঘুরবেন সেখানেও আপনার দেখা যাচ্ছে ১০০ রিয়াল বা ২০০ রিয়াল খরচ হচ্ছে। তো পরিবার নিয়ে সবার পক্ষে সেই খরচটা সবসময় করা সম্ভব হয় না। তো অনেকে প্যাকেজ আকারে বাসে উঠেন অন্যান্য প্যাসেঞ্জারের সাথে, চেষ্টা করেন যতটুকু সম্ভব ঘুরে আসার। এটা হলো সেই হাদিকা বা পার্কের একটি অংশ আমরা দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন পর্যটকরা ঘুরতে আসেন, ঠিক আছে। ওই যে অহুদ পাহাড়, সেই অহুদ পাহাড়ের একটি অংশ, এটাকে আরবিতে হাদিকা বলা হয়, আসলে একে আমাদের বাংলা ভাষায় বলা হয় পার্ক বা উদ্যান। এছাড়া মদিনায় অনেক সময় যে ঘোরাফেরা করার জন্য কয়েকজন মিলেও ভাড়া করা ট্যাক্সি ক্যাব পাওয়া যায়। সেই ট্যাক্সি ক্যাবে দেখা যায় ৫ জন ২০ রিয়াল করে, ১০০ রিয়াল দিলে
তারা সহজেই আপনাকে মদিনার ঐতিহাসিক জায়গাগুলো দেখাবে। আমরা ট্যাক্সি ভাড়া নিই বা যেভাবেই ঘুরতে যাই, মদিনার প্রত্যেকটা জায়গাতেই রয়েছে সাহাবাদের স্মৃতি। তো ঘোরাফেরা করলে যদি স্থানীয় কারো সহযোগিতা নেওয়া যায়, অথবা ট্যাক্সি ড্রাইভার যারা, তারা মূলত লোকাল হয়ে থাকে, ওরা মোটামুটি এলাকার একটা ধারণা দিতে পারে কোনটা কোন স্মৃতি, কোথায় কোন সাহাবীর স্মৃতি জড়িত রয়েছে, কোনটা কোন বাড়ি, ঠিক আছে, কোন সাহাবার নামে কোন মসজিদ রয়েছে, এগুলো তাদের কাছ থেকে সহজে জানা যায়। তাবুক যুদ্ধের কথা জেনেছি। এই স্থানটিকে বলা হয় যে তাবুক যুদ্ধের জন্য মুসলিমরা যেই জায়গা থেকে নিজেদেরকে সংগঠিত করেছেন, প্রস্তুতি গ্রহণ করেছেন, পরিকল্পনা করেছেন, এটি সেই স্থান। এর কাছাকাছি আসলে এখন একটি পার্ক করা হয়েছে, এটাকে বলা হয় আরবিতে হাদিকা। এই পার্কে এলাকার বিভিন্ন মানুষ বা সৌদি আরবের অন্যান্য জায়গার বাসিন্দারা এখানে ঘুরতে আসেন, এসে কিছুটা সময় নেন এবং অনেকে আছেন তাদের বাচ্চাদেরকে, সন্তানদেরকে ইতিহাস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেন। যে মসজিদে আয়েশা, যেখান থেকে উমরা করা হয়, যেখান থেকে মক্কার বাসিন্দারা উমরার নিয়ত করে থাকেন, এটা হলো সেই মসজিদ। আর মসজিদের পাশেই রয়েছে একটি ছোট্ট পার্ক, এখানে অনেকে একটু বসেন, সময় কাটান, পাশাপাশি মসজিদে গিয়ে নামাজ আদায় করেন। আয়েশা মসজিদ থেকে উমরার নিয়ত করার জন্য এখানে অজু গোসলের একেবারে সুন্দর সুব্যবস্থা রয়েছে। উমরার প্রার্থীরা এখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এহরাম বেঁধে কাবার উদ্দেশ্যে রওনা দিয়ে থাকেন এবং মসজিদের পাশেই গাড়ি আছে, ভাড়া করা গাড়ি অথবা মক্কা বাস, আপনি যেতে পারেন। কিং আবদুল্লাহ সিটি, এটিও একটি এলাকা। এই এলাকাটিও সুন্দর, একটি আবাসিক এলাকা। এখানে আবাসিক এলাকার পাশাপাশি শিশুদের জন্য বা এখানকার বাসিন্দাদের জন্য রয়েছে সুন্দর পার্ক, এখানে বাচ্চারা আসেন এবং ঘোরাফেরা করেন। এটা আসলে জেদ্দা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে, খুব যে কাছাকাছি তা নয়, কিন্তু এখানকার আবাসিক এলাকা খুবই সুন্দর, খুবই পরিচ্ছন্ন, গোছানো। আর এই আবাসিক এলাকার ভবনগুলো খুব পরিকল্পিতভাবেই তৈরি করা হয়েছে। এখানকার আবাসিক এলাকার আরেকটা বিষয় যদি বলি, আপনাদের অবাক লাগবে। এত সুন্দর একটি এলাকা, এখনও কিন্তু এখানে মানুষের বসবাস খুব ভালোভাবে শুরু হয়নি। বলতে গেলে এখানকার ভবনগুলো খালি। সুন্দর পরিকল্পনা দিয়ে তৈরি করা হয়েছে এবং পার্কগুলোতে অনেক ধরনের ঔষধি গাছ, ফলের গাছ, তিন ফল, জাইতুন ফল, তারপরে দেখা যাচ্ছে ডালিম ফল, অন্যান্য অনেক ফলের গাছ। এমনকি এই বাগানের ভেতরে আমাদের বাংলাদেশি নারিকেল গাছও দেখা গেছে। কিন্তু মূল কথা হচ্ছে এই এত সুন্দর সুন্দর ভবন করা হলো, কিন্তু কারা থাকবে, কখন, কিভাবে এখানে বসবাসের উপযোগী করা হবে, সেটার এখনও সঠিকভাবে সব কিছু জানা যায়নি। অর্থাৎ আবাসিক এলাকা আমাদের দেশে যেমন তৈরি করার পরপর একেবারে জমজমাট হয়ে যায়, এখানে সেটা এখনও চোখে পড়ছে না। সৌদি আরবের আসলে অনেক জায়গা আছে যেটা আবাসিক এলাকা হিসেবে তৈরি করা হয়েছে, সেখানে এখনও পুরোপুরি বসবাস শুরু হয়নি। আসলে কিছুটা মরুভূমি বা গরম এলাকা হওয়ার কারণে আবাসিক এলাকা হলেও যখন আশপাশে বাজার বা অন্যান্য চিকিৎসা সুবিধা বা আরও যে অন্যান্য নাগরিক সুবিধা, সেগুলো পুরোপুরি না হলে তারা সাধারণত দূরে গিয়ে সেই সেবা নেবে বা ওই রকম জায়গায় গিয়ে
সৌদির বাসিন্দারা থাকতে চান না। তবে অনেক এলাকায় দেখা গেছে যে এখানকার বিশ্ববিদ্যালয়ে যেই শিক্ষার্থীরা থাকে তাদেরকে কোয়ার্টার হিসেবেও এমন বিভিন্ন এলাকায় দিয়ে থাকেন। তবে মালিক আবদুল্লাহ সিটিতে এখনও কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে এমন সংবাদ পাওয়া যায়নি, দেয়া হয়নি। আসলে সৌদি আরব একটি বড় দেশ, ওদের জায়গার অভাব নেই। যদি তুলনা করা যায় তাহলে আমাদের ঢাকা শহরের অনেক জায়গার চাইতে সৌদি আরবের জায়গার দাম কম। একেবারে যদি বলি কাবার আশেপাশে বা মক্কার একেবারে বিখ্যাত বা প্রমিনেন্ট স্থান ছাড়া বাংলাদেশের জমির দাম ওই এলাকার চাইতে অনেক অনেক বেশি। আমাদের গুলশানের জায়গার দাম মক্কার চাইতে অনেক বেশি। সে কারণে ওদের যেহেতু জায়গার অভাব নেই, তারা এরকম অনেক আবাসিক এলাকা করে থাকে। সেখানে হয়তোবা থাকার জন্য মানুষের বসবাস শুরু হতে কিছুটা সময় লাগে, কিন্তু তারা আবাসিক এলাকাগুলো পরিকল্পিতভাবেই করে থাকে এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, তারা সবুজায়ন করে থাকে। আমাদের দেশ সবুজের দেশ বলি আমরা, শস্য শ্যামল, কিন্তু না, আমরা সেটা করতে পারিনি। কিন্তু যাদের নেই তারাই সেটা করতে সক্ষম হয়েছে বা তারা চেষ্টা করছে। এটা আসলে চেষ্টা, চিন্তা, পরিকল্পনার বিষয়। যদি পরিকল্পনা করা হয় আমি আমার দেশকে, আমার এলাকাকে কিভাবে সাজাবো, সেটা আসলে সম্ভব। এটা এই মরুভূমির দেশের দিকে তাকালে বোঝা যায়। জেদ্দা থেকে আবদুল্লাহ সিটির দূরত্ব বেশি হওয়ার কারণে বা মক্কা থেকে আবদুল্লাহ সিটির দূরত্ব বেশি হওয়ার কারণে সচরাচর সবাই এখানে ঘুরতে আসে না, কারণ এতে যাতায়াত খরচটা বেশি হয়। সাধারণত যারা এলাকায় থাকেন তারাই ঘুরতে আসেন। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হলো মক্কার একেবারে কাছাকাছি কাবা শরীফের প্রায় পশ্চিম দক্ষিণ প্রান্তে আজ-জাহির এলাকা। এটা আদিবাসীরাই থাকেন, মক্কার আদিবাসীরাই এখানে বেশি থাকেন। এটা হলো আজ-জাহির এলাকার বিন দাউদ একটি এলাকা। আমরা ওই যে লাল সাইনবোর্ড দেখতে পাচ্ছি আলবাইক রেস্টুরেন্ট, এখানকার বিখ্যাত আলবাইক রেস্টুরেন্ট, তার পাশেই এই মাঠ। একে বলা হয় বিন দাউদ মাঠ। এখানে বাচ্চারা খেলাধুলা করতে আসেন, সবাই একটু বিকেলবেলা হাঁটতে আসেন। ছোট মাঠ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখন দেখতে পাচ্ছি যেটা, এটা হলো এই 2024 সালের যে রমজান হলো সেই রমজানের একটি দিন। সম্ভবত এটা ছিল 27 রমজান সৌদি আরবের, বাংলাদেশের ছিল 28 রমজান। এখানে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো প্রায় রমজান মাসে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করে থাকেন। নিজেরাও ঘর থেকে ইফতার নিয়ে আসেন, একে অন্যের সাথে তাদের ইফতারগুলো কী করেন, শেয়ার করে থাকেন, একে অন্যের সাথে ইফতার বিনিময় করে থাকেন। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন যে ইফতার দিয়ে থাকেন সেটাও নিজেদের মধ্যে তারা গ্রহণ করেন, একে অন্যকে দিয়ে থাকেন। একটা আন্তরিকতাপূর্ণ পরিবেশে সেই ইফতারগুলো বন্টন করা হয়, রোজাদাররা খেয়ে থাকেন। ঘুরতে আসেন বা এই এলাকার বাসিন্দা যারা এখানে ঘুরতে আসেন অধিকাংশই হলো সৌদি আরবের আদিবাসিন্দা, কারণ এই এলাকাটা হলো সৌদি আরবের বলতে গেলে পুরাতন শহর। তবে এটাকেও ভেঙে আধুনিক করা হবে সেই পরিকল্পনা সরকার করছে, যেটা আমরা জানতে পেরেছি। ধীরে ধীরে ভাঙা হচ্ছে এবং এই এলাকায় খুব কাছাকাছি বিন দাউদ মাঠের পাশেই রয়েছে ঐতিহাসিক উম্মুল কোরআন ইউনিভার্সিটির ক্যাম্পাস। উম্মুল কোরআন ইউনিভার্সিটির অনেক শিক্ষার্থী এই এলাকায় বসবাস করে, কারণ তাতে তাদের যাতায়াতের একটু সুবিধা হয়ে থাকে। যাতায়াতের সুবিধার জন্যই তারা এখানে থাকে। মূলত মোহাম্মদ বিন সালমান দায়িত্ব নেয়ার পর তাদের যে মেগা প্রকল্প 2030 সাল পর্যন্ত যেটা তাদের টার্গেট, সেই কাজগুলো এগিয়ে চলছে একটু বেশি। তো
সে কারণেই দেখা যাচ্ছে সৌদি আরবের পুরাতন এলাকা বা আদি যে ভবনগুলো পাহাড়ের উপরে এগুলো থাকছে না। ধীরে ধীরে এগুলোকে ভেঙে সংস্কার করা হচ্ছে, নতুন ভবন নির্মাণ করা হচ্ছে, অবৈধ বসতিগুলো সরিয়ে দেওয়া হচ্ছে। যাই হোক, যেটা আমরা দেখতে পাচ্ছি এই বিন দাউদ মাঠ, এটাও সেই আদি একটি এলাকা। এখান থেকেও আমরা শুনেছি বিন দাউদ বন্ধ হয়ে যাবে। অলরেডি বিন দাউদ বন্ধ হয়ে গেছে। আলবাইক এখানে একটা বিখ্যাত ফাস্টফুডের শপ, এরাও চলে যাবে। এটা ভেঙে ফেলা হবে, এখানে নতুন ভবন নির্মাণ করা হবে। আমরা আরেকটা জিনিস বলে রাখি, এই যে ইফতার শেষ আমরা দেখতে পাচ্ছি ভলান্টিয়াররা রোজা প্রার্থীদেরকে বা যারা রোজা রেখেছেন তাদেরকে সেবা করছেন, এগিয়ে দিচ্ছেন এবং পুরো মাঠ পরিষ্কার করে দিচ্ছেন। আমরা আশা করছি এই সব এলাকায় আবার আসব, আবার কোনো রমজানে এখানে দেখা হবে, আপনাদেরকেও দেখাবো সেই দৃশ্য। এখন জানবো আয়শা মসজিদ থেকে ওমরার পর কিভাবে জাওরানা মসজিদ থেকে ওমরা করা যায়। দ্বিতীয়বার ওমরা করতে চান তারা সাধারণত হজরত আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে নির্মিত যে মসজিদ, ওখান থেকেই বেশি ওমরা করে থাকেন। আসলে আয়শা মসজিদ কিন্তু একেবারে মক্কার পাশে, একেবারে মক্কার সীমানা ঘেঁষে, কিন্তু কেউ চাইলে কিছুটা দূরে গিয়ে ওমরার নিয়ত করতে পারে, এহরাম পরতে পারে, সেখান থেকে এসে ওমরা পালন করতে পারে। অনেক সময় লক্ষ্য করা যায় যে বাংলাদেশ, পাকিস্তান অথবা ভারত, এই এশিয়ার যারা আসেন ওনারা অনেকে না জানার কারণে শুধু আয়শা মসজিদ থেকেই ওনারা 2বার 3বার ওমরা করছেন। কিন্তু বিষয়টা যদি জানা থাকে যে জাওরানা মসজিদ থেকেও ওমরা করা যায় এবং সেটা মোটামুটি একটা ভালো দূরত্বে, যেই দূরত্বটা একটা সহনীয় পর্যায়ে, ওটাও নামাজের জায়গা, নারী পুরুষদের জন্য আলাদা স্থান রয়েছে। আমি আবারও একটা বিষয়ে উল্লেখ করছি, সেটা হলো কিভাবে যেতে হবে। রাসূলের বাড়ির কাছাকাছি যেই মক্কা বাসের বাস স্টপেজটা রয়েছে, সেই স্টপেজ থেকে জাওরানা মসজিদের জন্য 10 নাম্বার, যেটা মক্কা বাস 10 নাম্বার, সেই গাড়িতে উঠলে আপনাকে সরাসরি একেবারে জাওরানা মসজিদের পাশে নিয়ে থামাবে এবং মসজিদের পাশেই গাড়ি সবসময় অবস্থান করে। মানে এটা হলো লাস্ট কাউন্টার। আপনি অজু করবেন, নামাজ পড়বেন, ওমরার নিয়ত করবেন, এরপরে শেষ করে আপনি মসজিদের পাশেই দেখতে পাবেন গাড়ি দাঁড়ানো আছে। আপনি আবার উঠে যাবেন, একেবারে ঠিক মতো আগে যেই স্টপেজ থেকে আপনি রওনা দিয়েছেন সেখানে গিয়ে থামতে পারবেন। তারপর রাসূলের বাড়ির কাছাকাছি যাবেন, এরপরে কিছু দূর এগিয়ে গেলে আপনি কাবা শরীফের দিকে ওমরার জন্য সহজেই চলে যেতে পারবেন। একটা জিনিস লক্ষ্য করা গেছে, আমাদের বাংলাদেশি হাজিদের চাইতে তুলনামূলক ইন্দোনেশিয়ার যারা হাজি রয়েছেন তারা কিন্তু আয়শা মসজিদের পর এই জাওরানা মসজিদ থেকে ওমরার নিয়ত করে থাকেন। তারা অন্তত একবার হলেও এই মসজিদ থেকে ওমরা করে থাকেন, যেটা আমাদের মধ্যে হয়ে ওঠে না, বা আমাদের বাংলাদেশি যারা হাজি তারা সেটা করেন না। আমরা চলে এসেছি একেবারে মদিনার মসজিদে নববীতে যাওয়ার কাছাকাছি এলাকায়। এই পথ দিয়েই মসজিদে নববীতে যাওয়া যায়। যেমন এটা হলো বাঙালি এলাকা বলা হয় বা বাঙালি বাজার বলা হয়। সেই বাঙালি বাজার থেকে বের হয়ে তারপরে মসজিদে নববীর দিকে মানুষ যাচ্ছেন, বা যারা মসজিদে নববীতে সালাত আদায় করবেন তারা যাচ্ছেন। এই পথ দিয়ে তারা চলাফেরা করেন। এরপরে মসজিদে নববীতে গিয়ে অনেকেই সালাত আদায় করবেন, ইবাদত করবেন। অনেকে আছে যে সকালবেলা নিজের হোটেল থেকে খাওয়া দাওয়া করে মসজিদে নববীতে চলে যায়।
সারাদিন সেখানে থাকেন, একেবারে এশার সালাত আদায় করে বাসায় চলে আসেন। আবার অনেকে আছে যে সময় মতো মাঝে মাঝে গিয়ে সালাত আদায় করেন এবং সন্ধ্যার পরে রাতের খাবার খেয়ে একেবারে চলে যান। এশার সালাত আদায় করে একেবারে সারা রাত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, পুরোপুরি ফজরের সালাত আদায় করেই তারা নিজের হোটেলে ফিরে আসেন। আমরা এখন যেটা দেখব সেটা হলো মসজিদে নববীর ভেতরে ঢোকার পর রাসূলের রওজা মোবারক। যারা মক্কার অর্থাৎ মদিনার অন্যান্য জায়গা থেকে আসেন, মক্কা থেকে যান, রাসূলের রওজা মোবারক জিয়ারত করতে হলে এই নির্দিষ্ট অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে বুকিং দিয়ে যেতে হয়। দেখা যায় নুসক NUSUK এই একটা অ্যাপস আছে, সেই অ্যাপস নামিয়ে সেটার মাধ্যমে বুকিং দিয়ে জিয়ারত করতে হয়। তা না হলে অনেক সময় একেবারে নির্দিষ্টভাবে রাসূলের রওজা মুবারক দেখা বা জিয়ারত করা সম্ভব হয়ে ওঠে না। এছাড়া এই জিয়ারত মানে একেবারে রাসূলের রওজা মুবারকের সরাসরি মুখ করে নামাজ পড়তে দেয়া হয় না। অনেকে ভুলে বা খুব আবেগপ্রবণ হয়ে, বিশেষ করে এশিয়ার মুসলিমরা এটা করে থাকেন। এই দিকে মুখ করে তারা নামাজ সালাত আদায় করতে চান, সেটা পুলিশ যেখানে আছে এরা বাধা দিয়ে থাকেন বা এটা ঠিক না, তারা বোঝানোর চেষ্টা করেন। এছাড়া অতিরিক্ত ছবি তোলার ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে। রাসূলের রওজায় যেটা আমরা দেখতে পাচ্ছি, রাসূলের রওজায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি ওনার আরও হযরত ওমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও কয়েকজন সাহাবা রয়েছেন। এটা হলো উহুদ পাহাড়ের পাশের একটি কবরস্থান। এখানেও হযরত আমির হামজা সহ অনেক বিখ্যাত সাহাবীর পবিত্র কবর রয়েছে। ধর্মের মূল যে বিষয় সেটা হলো আল্লাহর কেবলা বা কাবা শরীফ ছাড়া অন্য কোনো দিকে মুখ করে সালাত আদায় করা যায় না, অন্য কোনো কিছুকে উদ্দেশ্য করে আসলে নামাজ পড়া যায় না। সেটা এক ধরনের, সেটা কি পুরোপুরি শিরক হয়ে যায়। সে কারণে সৌদি আরবে এই জিনিসগুলো খুব কঠোরভাবে মেনটেন করা হয়। এটাই সেই উহুদ পাহাড়। আসলে আমাদের দেশের মতো যে বিভিন্ন কবরের নামকরণ মানে এই জিনিসগুলো এখানে করা হয় না, কারণ এতে দেখা যাচ্ছে অনেকে বুঝে শুনে না বুঝে এইসব জায়গায় গিয়ে কবরের মধ্যে গিয়ে সামনে গিয়ে চুমু দেয়া শুরু করবে, সেজদা দেয়া শুরু করবে। সে কারণে এখানে এই জিনিসগুলো করা হয় না। কোনো কবরের কাছে চিহ্ন বা নামকরণ নেই। এটা হলো মদিনার কুবা মসজিদ। মদিনাবাসী যখন মক্কায় ওমরার উদ্দেশ্যে রওনা দেন, অথবা যেসব পর্যটক বা মুসলিমগণ মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে ওমরার জন্য রওনা দেন, তখন তারা এই কুবা মসজিদে এসে সালাত আদায় করে ওমরার নিয়ত করে থাকেন এবং এখান থেকেই ওমরার উদ্দেশ্যে রওনা দেয়া হয়। এছাড়া কেউ যদি লোকাল বাসে করে মদিনা থেকে মক্কায় যেতে চায়, ওই লোকাল বাসগুলো একটা নির্দিষ্ট সময় মক্কায় যাওয়ার পথে কুবা মসজিদে এসে বিরতি দেয়, যাতে করে মুসল্লিরা এখান থেকে নিয়ত করে ওমরার উদ্দেশ্যে রওনা দিতে পারে। এই স্থানের নাম সাহাবা বাগান। মদিনায় যারা ঘুরতে যান তারা সাধারণত চেষ্টা করেন এই সাহাবা বাগানে গিয়ে একবার ঘুরে আসার। এটি খুব সুন্দর এবং অনেকে বলে থাকে, আসলে সেইভাবে বিশ্বস্ত সূত্রে আমরা পাইনি, যে এটা একেবারে তো মদিনার মসজিদে নববীর কাছাকাছি, যে এই স্থানেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার মৃত্যুর পর গোসল দেয়া হয়েছিলেন। এজন্য এই জায়গাটাকে অনেকেই খুব সম্মান করে থাকেন।
জেদ্দার আল সাইফ সি বিচ। এটা জেদ্দার মূল কেন্দ্র, যেটা যদি বলি শরাফিয়া অথবা বাব মক্কা, যেখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া হয়, অথবা বাংলাদেশ এম্বাসির এলাকা, এখান থেকে এই আল সাইফ সি বিচে যেতে প্রায় 35 থেকে 40 মিনিট সময় লাগবে কমপক্ষে। আপ ডাউন যদি আপনি ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে যান, 150 রিয়াল থেকে 200 রিয়াল আপনার খরচ হবে। আর এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য বিচের পাশে খুব সুন্দর করে ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া মানে মূল সাগরের একটু এক্সটেন্ড করা হয়েছে, সামান্য পানি আনার ব্যবস্থা করা হয়েছে, যেখানে পানির পরিমাণ হাঁটু পরিমাণ বা তার চেয়ে কিছুটা বেশি, যেন এখানে পর্যটকরা নামতে পারে, গোসল করতে পারে, বা শিশুরা চাইলে এখানে নেমে একটু খেলাধুলা করতে পারবে, হালকা সাঁতার কাটতে পারবে। মূলত সেটা সাগরের মূল যে অংশ সেটা না, কিছু বাড়তি বা অতিরিক্ত করে জাস্ট পানির ফ্লোটা এনে রাখা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে শিশুরা নামছে, জলকেলি করছে, খেলাধুলা করছে। এই জায়গাটা মূলত কোনো ভয় নেই বা ভয়ের কোনো এখানে সুযোগ নেই, বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সেরকম কোনো আশঙ্কাও নেই। আমরা আসলে আমাদের এই পর্বের অনেকটাই শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের যারা অডিয়েন্স আছেন, যদি আপনাদের কিছুটা ভালো লাগে আমরাও আনন্দ পাব। আমাদের সঙ্গে থাকবেন, আমাদের প্রোগ্রামগুলো শেয়ার দিবেন, লাইক কমেন্টস করে পরামর্শ দিবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আপনাদের উৎসাহ সহযোগিতা আমাদেরকে আরও অনেক দূর এগিয়ে নেবে। আল্লাহ হাফেজ।